আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচইসি আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন এবং এর পরিচিতি। এই স্পেশাল অধ্যায়ের আমাদের আজকে সুপার স্পেশাল 7 নাম্বার লেকচার। আর আমাদের আজকে স্পেশাল আজকের লেকচারটা একটু স্পেশাল বেশি, কারণ আমাদের আজকের লেকচার আমরা আমাদের যে টপিকটা পড়েছি ওয়েবসাইটের গঠন এর প্রকারভেদ, সেই টপিকেরই স্পেশাল সিকিউ সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আজকে ক্লাসের শুরুতেই তোমাদেরকে একটা স্পেশাল নিউজ দিয়ে শুরু করতেছি। আর স্পেশাল নিউজটা হচ্ছে, তোমরা অলরেডি সবাই দেখেছো, আজকে আমি তোমাদের গ্রুপে সকল গ্রুপে এইচএসসি উত্তেজিত 27 ব্যাচ এবং এইচএসসি 26 ব্যাচ সকল গ্রুপেই একটা স্পেশাল মডেল টেস্ট এক্সামের রুটিন দিয়েছি এবং সিলেবাসটাও জানিয়ে দিয়েছি। তো এই মডেল টেস্ট এক্সামটা মূলত আমি ফোকাস করে নিচ্ছি যারা এই বছর 2026 সালে এইচএসসি পরীক্ষার্থী, সায়েন্স কমার্স আর্টস সবারই। তো এই যে রুটিনটা তৈরি করছি, এই রুটিনটা শুধুমাত্র যে এইচএসসি 26 ব্যাচের জন্য তা নয়, এই রুটিনটা চাইলে তোমরাও যারা আসো জুনিয়র ব্যাচ, বিশেষ করে এইচএসসি 27 ব্যাচ, তোমরাও পার্টিসিপেট করতে পারো। তবে তোমরা খেয়াল রাখবা, যখন পরীক্ষা হবে, যেই পরীক্ষা যেই টপিক এবং যেই সিলেবাস, সেই সিলেবাস যদি তোমার পড়া থাকে তাহলে অবশ্যই তুমি সেই পরীক্ষা অংশ নিতে পারবা। আর এই পরীক্ষাটা মূলত হচ্ছে আমাদের পুরো ফুল সিলেবাসের ওপর। আমরা জানি বিগত আমাদের 2020 সালের করোনার যে একটা প্যান্ডামিক ছিল, করোনার পর থেকে যে শর্ট সিলেবাস হয়ে আসতেছিল বিগত 6 বছর বা 7 বছর, তো এরপর থেকেই ফুল সিলেবাসে 2026 সালেই পরীক্ষাটা শুরু হচ্ছে। এজন্য আমাদের এই পুরো যে রুটিনটা, এটা ফুল সিলেবাসেই তৈরি করা হয়েছে। তো এখন যারা যারা চাচ্ছ যে স্যার আমরাও পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই কিন্তু আমরা এইচএসসি 26 না, তোমরাও অংশ নিতে পারো। আর একটা কথা মনে রাখবা, পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোনো ব্যাচ ডিপেন্ডেন্ট না, পরীক্ষা যে কেউ দিতে পারবে। তবে পরীক্ষাটা দেওয়ার জন্য তোমাকে ওই অধ্যায়ের প্রিপারেশন নিতে হবে। যদি ওই অধ্যায় পড়া থাকে তাহলে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবা। আর দেখবা পরীক্ষা দেওয়ার পর যে ওই পরীক্ষাগুলোতে তুমি কতটুকু ভালো নাম্বার পাচ্ছ বা কতটুকু নাম্বার পাচ্ছ সঠিক নাকি কতটুকু ভুল হচ্ছে, এটা শিখবা। পরীক্ষা দেওয়ার মানে হচ্ছে নিজের একটা কনফিডেন্স বা প্র্যাকটিস, কতটুকু আমি পারি এটা আমি যাচাই করি। আর একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা একটু কষ্ট করে এই রুটিনটা তোমাদের ফ্রেন্ডদেরকে দিয়ে দিও, সবাইকে দিয়ে দিও, জুনিয়র সিনিয়র সবাইকে এই রুটিনটা সাবমিট করে দিও। সবাইকে বইলো অন্তত পক্ষে 1 সপ্তাহ এই রুটিন মতো পরীক্ষা দিয়ে দেখতে। যদি ভালো লাগে তাহলে ওরা শেষ পর্যন্ত এই পরীক্ষায় অংশগ্রহণ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। মোটামুটি এই মডেল টেস্টটা আমি 40টা এক্সামে সাজিয়েছি। মোটামুটি 40টা পরীক্ষা হবে ইনশাল্লাহ। টানা 2.5 মাস লাগবে পরীক্ষাটা, কারণ একদিন পর পর পরীক্ষা, তো একটু সময় লাগবে। মোটামুটি এখানে সিকিউ এমসিকিউ সবই থাকবে ওভারঅল পুরো এইচএসসি স্পেশাল প্রস্তুতির জন্য। তো যাই হোক, আমি সম্পূর্ণ ব্যাপারটা বুঝায় বললাম তোমাদের, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন তোমরা একটু কষ্ট করে এই রুটিনটা ফলো করে প্রিপারেশন নিও এবং পরীক্ষা অংশগ্রহণ করার চেষ্টা করো। আর পরীক্ষা দেওয়ার সিস্টেম হচ্ছে, খাতার মধ্যে তোমার নাম লিখবা, কলেজের নাম লিখবা এবং প্রত্যেকটা উত্তর সুন্দরভাবে লেখার পরে সর্বশেষে ছবি তুলবা। ছবি তুলে আমাকে ইনবক্সে পাঠাবা। আমাকে হোয়াটসঅ্যাপেও ইনবক্সে পাঠাতে পারো বা মেসেঞ্জার ইনবক্সে পাঠাতে পারো, যে কোনো জায়গায় পাঠালেই হবে। আমি খাতাগুলো চেক করে দেখব কার কতটুকু সঠিক হলো বা ভুল হইলো। তো আশা করি পরীক্ষার ব্যাপারটা নিয়ে সবাই বুঝতে পারছো। আমাকে একটু জানাইও যারা যারা বর্তমানে ক্লাসে উপস্থিত আছো। ইনফিনিক্স, তোমার নাম তো আমি জানি না, লিমন, তাবায়েন, তারপর হচ্ছে তান্নি, স্বপ্ন, যারা যারা বাকিরা আছে একটু আমাকে জানাও তোমরা কি পরীক্ষার সিস্টেমটা বুঝতে পারছো কিনা, একটু রেসপন্স করো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা আজকে এই স্পেশাল 7 নম্বর ক্লাস শুরু করি। আমরা যে টপিকটা পড়তেছিলাম মূল বইয়ে, সেটা ছিল আমাদের ওয়েবসাইটের প্রকারভেদ। আমরা কিন্তু বলেছিলাম আমরা এই সিস্টেক প্রকাশনীর বই থেকে এই টপিকটা পড়ছিলাম, মাহবুব রহমান স্যারের বই। তো আমরা মোটামুটি 4টা যেই আমাদের ধারা ছিল, অর্থাৎ চার রকমের যে ওয়েবসাইট ছিল সেটা সম্পূর্ণই বিবরণ পড়ে ফেলছি। বিগত 6টা লেকচারে ইউটিউবে দেওয়া আছে, যারা ক্লাসটা মিস করছো দেখে নিও।
তো আমি তোমাদেরকে জাস্ট একটু রিভিশন করাই আজকে, যেহেতু আমি প্র্যাকটিস করবো সিকিউ প্র্যাকটিস। আমার ওয়েবসাইট হচ্ছে মোট 4 প্রকার। একটা হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, 2 নাম্বারটা হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো, 3 নাম্বার হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, 4 নাম্বারটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। ব্যাস এই 4 রকম কাঠামোতেই আমাদের কি হয়, ওয়েবসাইট এর কার্যক্রম হয়, ওয়েবসাইট কাজ করে। তো এই 4 রকম প্রকারভেদে আমরা কি করেছিলাম, পড়েছিলাম বই থেকে, প্র্যাকটিস বেসিক সব আলোচনা করেছিলাম। এখন আমরা এই 4 রকম যেই ওয়েবসাইটের কাঠামো এখান থেকে প্র্যাকটিস করব, যে দেখব কিভাবে আমাদের সিকিউ প্র্যাকটিস করতে হয়। যদিও আমরা প্রতিটা টপিকের সিকিউ প্র্যাকটিস করেছিলাম, তারপর আজকে আমরা একটু স্পেশালভাবে প্র্যাকটিস করব, কারণ আজকে আমরা গহনংগুলো করব। আমরা তো এতদিন করছিলাম গণং, আজকে আমরা গহনং করব। গহনংয়ে দেখব যে কোন কাঠামো থেকে পরীক্ষা প্রশ্ন বেশি আসে। তো চলো আমরা সিরিয়াল মতো আমরা শুরু করি। তো একটু ওয়েট করো। আমরা প্রথমত ফার্স্ট অফ অল যেই প্রশ্নটা নিয়ে আমরা মূলত আলোচনা করব, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালে আসা প্রশ্ন। তো একটু মনোযোগ দিও। আমরা প্রথমত উদ্দীপকটা ভালো করে আগে যাচাই বাছাই করব, বা উদ্দীপকটা আগে চিন্তা করব, উদ্দীপকের চিত্রগুলো দেখব আর বোঝার চেষ্টা করব যে কি হতে পারে। দেন আমরা আমাদের যে প্রশ্ন আছে সেগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি একটা বিষয় বলি, আজকে নতুন যে জয়েন করছো একটু আগে, ইনফিনিক্স 6725, তোমার নামটা কি বলতে পারবা? তুমি আজকে আমাদের ক্লাসে নতুন, তুমি যদি কথা বলতে চাও। এই বোর্ডটা কোন স্যার? হ্যাঁ হ্যাঁ বলো তান্নি, আবার বলো। স্যার এই বোর্ডটা কোন পেজে, পেজ নাম্বার কত স্যার? এটা আমার তো হচ্ছে মনে করো যে গাইড, নিউটন গাইড নতুনটা 324 পৃষ্ঠা, 324 পৃষ্ঠা গেলে পেয়ে যাবে যদি নতুন গাইড থাকে। এটা আসলে টেস্ট পেপার থেকে না বলি। হ্যাঁ আমারটাও স্যার। হ্যাঁ এটা টেস্ট পেপার নয়, এটা হচ্ছে তোমার গাইড থেকে। টেস্ট পেপারটা আমি সামনে রাখছিলাম একটু আগে। যাই হোক, তুমি খুঁজে দেখো, একবারে প্রথমে পেয়ে যাবা। HTML যে অধ্যায় আছে 4 নম্বর অধ্যায় যাও, পেয়ে যাবা। আচ্ছা, আমি যার সাথে একটু আলোচনা করতে চাচ্ছিলাম, যদি সে একটু কথা বলতে পারতা। ইনফিনিক্স 6725, তুমি কি কথা বলতে পারবা ভয়েসে? আমি বলি, ভয়েসে কথা বলার নিয়মটা হচ্ছে হাতের বাম দিকে আনমিউট লেখা আছে, দেখো সেখানে চাপ দিলে তোমার কণ্ঠটা আমি শুনতে পাবো। স্পিকারের মতো একটা আইকন থাকবে আনমিউট, সেখানে চাপ দাও, তাহলে তোমার কথা আমি শুনতে পাবো। যে নতুন আর কি, তোমার নামটা তো দেখা যাচ্ছে না। আর যদি তুমি কথা বলতে না পারো, চ্যাট বক্সে লিখে জানাতে পারো তোমার নামটা কি বা তোমার HSC ব্যাচ কত। ইনফিনিক্স 6725 তোমাকে বলতেছি। যদি চেষ্টা করো আর কি, আশা করি পারবা। একটু ট্রাই করে দেখো। চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে চাপ দিয়ে তুমি লিখতে পারো। আর যদি চেষ্টা করো আনমিউটে চাপ দিয়ে কথা বলতে, তাহলে ভালো হয়। আচ্ছা, তুমি বললো, আমি অপেক্ষায় আছি। এবার দেখেন বাকিরা আমরা শুরু করি। দেখো, চিত্র 1 দেখতে পাচ্ছ আর চিত্র 2 দেখতে পাচ্ছ। তো আমরা যারা যারা মূলত বেসিক ক্লাসগুলো করছি 1 থেকে 6টা ক্লাস, আজকে তো 7 নাম্বার ক্লাস। তো আশা করি তোমাদের সবারই বলা উচিত বা বলতে পারবা, আমি আশা করি, যে প্রথমটার নাম কি আর দ্বিতীয়টার নাম কি। থ্যাংক ইউ আরিফা, জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, যারা যারা 6টা ক্লাস মিস করছো ইউটিউবে দেওয়া আছে, কোনো সমস্যা নাই, আমি আবার বই থেকেও দেখাবো। যারা যারা 6টা ক্লাস করছো তোমাদেরকে আমি প্রশ্ন করলাম, তোমরা কেউ বলতে পারবা চিত্র 1-এর নাম কি? এনিওয়ান? স্যার লিনিয়ার কাঠামো। হ্যাঁ, চমৎকার, স্বপ্ন তো রাইট। হ্যাঁ, লিনিয়ার কাঠামো, কারণ আমরা জানি যে আমাদের যেই ওয়েবসাইটের কাঠামোতে 2 দিকেই তথ্য আদান প্রদান করা যায়, ডান থেকে বামে অথবা বাম থেকে বামে, অথবা যেই ওয়েবসাইটের কাঠামোতে আমাদের চক্রাকার হয়ে তথ্যগুলো আদান প্রদান করা যায়, তাকেই বলা হয় লিনিয়ার কাঠামো। থ্যাংক ইউ, হয়েছে। তো 1 নাম্বার চিত্রটা হচ্ছে লিনিয়ার কাঠামো। এখন যারা ক্লাসগুলো মিস করছো তারা তো বুঝতেছো না, স্বাভাবিক, মন খারাপের কারণ নাই, আমি বুঝা দিব, জাস্ট একটু মনোযোগ দাও। এবার চিত্র 2-এর দিকে তাকাও। চিত্র 2 দেখে তোমার কি মনে হচ্ছে এটা কাঠামোটার নাম কি হতে পারে? চিত্র 2 কাঠামোটার নাম কি? ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, ট্রি কাঠামো, চমৎকার। হ্যাঁ, এটাকে ট্রি কাঠামো বলে। চিত্র 2 হচ্ছে
গাছের মতো শাখা প্রশাখার মতো ছড়িয়ে ছিটিয়ে হয়েছে যে আমাদের কাঠামো, সেটা হচ্ছে ট্রি কাঠামো। আমি এই চিত্র দুইটার নাম যে এইরকম, এটা কেমনে বুঝতে পারলাম, এটা আমি এখন তোমাদের একটু বই থেকে দেখাবি, যারা যারা আর কি বেসিক ক্লাসটা একটু মিস করছো। আমি প্রথমত তোমাকে দেখাবো বই থেকে যে এরকম চিত্র থাকলে সেই ওয়েবসাইটের নাম কি হয়। আমরা কিন্তু লিনিয়ার কাঠামোতে পড়েছিলাম, আমি দেখা দিচ্ছি, একটু ওয়েট করো। দেখো, আমরা মেন বইতে যখন পড়ছিলাম লিনিয়ার কাঠামো, সেখানে আমাদের এরকম একটা চিত্র ছিল। এই যে দেখো, এই যে ঠিক এইরকম চিত্র ছিল, অর্থাৎ ডান থেকে বামে বা বাম থেকে ডানে যদি যায় তাকে বলা হয় লিনিয়ার কাঠামো। তাবায়েন দেখো বুঝতে পারছো কিনা, তুমি তো একটু মিস করছিলা, একটু আমাকে জানাও। তাবায়েন, দুই দিকেই তীর চিহ্ন থাকলে, হ্যাঁ থ্যাংক ইউ, দুই দিকে তীর চিহ্ন থাকলেই লিনিয়ার কাঠামো বলা হয়। ওকে থ্যাংক ইউ, এটা গেল, তার মানে বুঝতে পারছো। আর নতুন যে আসো, তোমার নাম তো আমি জানি না, ইনফিনিক্স নামে তুমি যে জয়েন করছো, তুমি একটু আমাকে জানাও ইনফিনিক্স 6725 তুমি বুঝতে পারছো কিনা। চ্যাট বক্সেও বলতে পারো বা স্পিকার অন করে কথা বলে বলতে পারো ইয়েস নো। হ্যাঁ আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে দেখেন আমাদের 2 নং চিত্রটার নাম বলেছিলাম ট্রি। এটা হচ্ছে কি ট্রি কাঠামো। এটা ট্রি কাঠামো কেমনে হইল, এটা দেখতে গাছের শাখা পোশাখার মতো। এবার দেখো এখানে একটা হোম লেখা আছে, হোম মানে হোম পেজ থেকে শুরু হয়েছে। আমরা যখন ট্রি কাঠামো পড়ছিলাম, আমি তোমাদের দেখাবো যে ট্রি কাঠামোতে আমাদের মেন বইতে যখন ট্রি কাঠামো পড়েছিলাম, এই যে ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামো বলে, একই কথা। এখানে একটা ছবি ছিল, এই যে দেখো, এই যে 3 নং চিত্রটা দেখো, হোম পেজ 1 2 আবার 3 4 5 6, দেখছো? আমাদের ঠিক এইরকমভাবে যদি গাছের শাখা পোশাকের মতো ছড়ায়া যায়, সেটাকে বলে ট্রি কাঠামো। তাবাইন বুঝতে পারছো? ওকে থ্যাংক ইউ। এখন আমরা চিত্রের নামটা বুঝতে পারলাম, এখন আমরা প্রশ্ন দেখব। আমাদের তো আসলে চিত্রটা বের করাই মূল বিষয়, কিন্তু উত্তর করতে হবে তো অন্য কিছু। চিত্রর নাম বললে তো আর আসলে হবে না। এবার গহনঙের দিকে একটু তাকাও তো। হ্যাঁ, এবার আমাদের একটু বুঝতে হবে যে আমাদের গহনঙের সঠিক উত্তর কি হবে। আমরা তো প্রথম কাজ করে ফেললাম। আমাদের আসলে এই যে ওয়েবসাইটের পরিচিতি, যেই টপিক থেকে সিকিউ প্রশ্ন সলভ করতে হবে, এখান থেকে আসলে প্রথম চ্যালেঞ্জিং হচ্ছে চিত্রটার নাম খুঁজে বের করা। চিত্র 1-এর নাম কি, চিত্র 2-এর নাম কি, অথবা যদি উদ্দীপক থাকে উদ্দীপক থেকে বুঝতে হবে যে কোন ওয়েবসাইটের নাম কি। চিত্র থেকে বোঝা সহজ, এটা ইজি। আর কথা, বাংলা কথা থাকলে একটু বুঝতে টাফ। তারপরও সমস্যা আমরা সবই আলোচনা করব। প্রথম চ্যালেঞ্জটার মোকাবেলা আমরা করে ফেললাম। চিত্র 1-এর নাম হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, এটা বুঝতে পারলাম। চিত্র 2 হচ্ছে ট্রি কাঠামো, বুঝতে পারলাম। এখন আমরা যাব গহনঙে। গহনং প্রশ্নর দিকে একটু তাকাতে হবে। আমাদের কিন্তু শুধু নাম বলে দিলেই উত্তর হয়ে যাবে না, কিছু কাজ করতে হবে। গহনঙে বলছে কি, কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য চিত্র 1 ও চিত্র 2 এর ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক বিশ্লেষণ করো। এখন তো আমাদের লাগছে প্যাচ, এরকম জিনিস তো আমরা কোনো সময় আলোচনা করিই নাই, আজকেই প্রথম। আমরা এতদিন যা পড়ছিলাম সেগুলো ছিল চিত্র দেখে চিত্রের নামটা খুঁজে বের করা এবং যে ওয়েবসাইটের কাঠামো তার গঠন বৈশিষ্ট্য লিখে দেওয়া মুখস্থ করে। কিন্তু এখন যে প্রশ্নটার সম্মুখীন আমরা হচ্ছি, সেখানে কিন্তু আমাদের একটু ভিন্ন রকমভাবে একটা প্রশ্ন চাওয়া হয়েছে। এখানে কি বলতেছে, এখানে বলতেছে কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য চিত্র 1 আর চিত্র 2 কোনটা অধিক সুবিধাজনক। এটা আমি কেমনে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের একটু মেইন বইটা একটু ভালো করে নজর দিতে হবে। মেইন বইয়ের মধ্যে আমাদের হয়তো উদাহরণের মধ্যে কিছু কিছু বিষয় আমাদের বলা ছিল, যেগুলো থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কুইজ প্রতিযোগিতায় কোনটা ইম্পর্টেন্ট বেশি বা কোনটা সুবিধাজনক বেশি, লিনিয়ার কাঠামো সুবিধাজনক নাকি ট্রি কাঠামো সুবিধাজনক, এটা আমাকে বুঝতে হবে। তো মেইন বই থেকে আমরা যদি একটু উদাহরণটার দিকে খেয়াল করি তাহলে হয়তো বুঝতে পারবো। তো আমরা দেখি যে উদাহরণের মধ্যে কিছু লেখা আছে নাকি না। আমি একটু দেখি মেইন বইয়ের মধ্যে এরকম কিছু বলছে কিনা উদাহরণের মধ্যে। হ্যাঁ একটু ওয়েট। আচ্ছা, মেইন বইয়ের মধ্যে আমরা একটু রিভিউ করি তোমাদেরকে। যখন আমরা ট্রি কাঠামো পড়ছিলাম, একটু খেয়াল রাখো,
ট্রি কাঠামো যখন আমাদের পড়া হয়েছিল তখন আমরা এই লাস্টের দিকে একটা উদাহরণ পড়েছিলাম। সেই উদাহরণের মধ্যে পড়া হয়েছিল যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ব্যাংক, বিমা, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করতে এই ট্রি কাঠামো ব্যবহার করা হয়। এটা আমরা মেন বইয়ে পড়ছিলাম। যারা আর কি পড়ছিলা বা যারা এটা জানো তোমরা বুঝতে পারছো আশা করি। এটা আমাদের ট্রি কাঠামো থেকে গেল। এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ পড়াইতেছি তো। এই নাম্বারে বিকাশ করো, এই নাম্বার পাঠাইলে হইব। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা সরি, আসলে আমার একটা কল আসছিল, দুঃখিত। হ্যাঁ সরি ফর একটু মিস্টেক, একটা কল আসাতে আমি একটু আর কি অফ হয়ে গেছিলাম। তোমরা কি শুনতে পাচ্ছ? লিমন, তাবায়েন, স্বপ্ন, তান্নি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, আচ্ছা শুনতে আচ্ছা, পাচ্ছি। একটা কল আসছিল আর কি। ওকে, এবার দেখো। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী, আমাদের ট্রি কাঠামো তো পড়লাম, এবার একটু ওই লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো থেকে দেখি যে আমরা আর কি কি ইনফরমেশন পাই। তো এখানে দেখো আমাদের এখানে বলতেছে অনেক কিছুই বলছে এখানে হাবিজাবি। তো বই, ম্যাগাজিন, পড়ার সাইট এবং প্রেজেন্টেশনে এই ধরনের কাঠামো ব্যবহার করা হয়। অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় এই সাইট ব্যবহার করা হয়। কিন্তু কুইজের কথা তো আমরা কোথাও দেখতে পাচ্ছি না। ট্রি কাঠামো বলো বা লিনিয়ার কাঠামো বলো, কোথাও তো কুইজ সম্পর্কে কিছু বলে নাই। এখন কুইজ সম্পর্কে যেহেতু বলে নাই, আচ্ছা আমরা দেখি যে আমাদের অক্ষরপত্র বইতে বলছে কিনা। আমরা তো এই বইটাতে পাইলাম না, দেখি অক্ষরপত্র বই থেকে খুঁজে পাই কিনা। আমাদের তো আগে এটা বুঝতে হবে কুইজ। স্যার এখানে বলো। লিনিয়ার কাঠামোটা হবে স্যার, অক্ষরপত্রে বই আছে তো। আচ্ছা অক্ষরপত্র, একবার পড়ছিলাম, ওইখানে দেখছিলাম আচ্ছা 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 আমি দেখতেছি। লিনিয়ার কাঠামোটা। আচ্ছা একটু ওয়েট, আমি এখন এই জন্য অক্ষরপত্র বইটা ফলো করব, কারণ আসলে সব বইতেই এক ইয়ে থাকে না। আমরা দেখি যে অক্ষরপত্র বইয়ের মধ্যে দেওয়া আছে কিনা এরকম উদাহরণে। আচ্ছা অক্ষরপত্র বইয়ের মধ্যে আমি দেখি স্ট্রাকচার খুঁজে পাওয়া যায় লিনিয়ার কাঠামোর মধ্যে। না এখানেও আমি পাচ্ছি না এরকমভাবে। আচ্ছা এখানেও মানে ওরকমভাবে উদাহরণে লেখা নাই যে কোনটা বেশি ইম্পর্টেন্ট বা কোনটাতে আমাদের কুইজ সম্পর্কে আলোচনা করা হয়। আচ্ছা তুমি কি পাইছিলা তান্নি? আমি তো দেখতে পাচ্ছি না এখন ওরকম। স্যার আমি একবার রিডিং পড়ছিলাম তো, দেখছিলাম স্যার। পাইছিলা সিকোয়েন্স কাঠামোতে? আচ্ছা যাই হোক, আমি একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে এই জায়গার মধ্যে বলছে যে প্রেজেন্টেশন। দেখো বই, ম্যাগাজিন, পড়ার সাইট এবং প্রেজেন্টেশন। এখানে এই প্রেজেন্টেশনের সাথে কুইজের একটা সম্পর্ক আছে, যারা যারা আমরা কি ধরতে পারতেছি না যে কোনটা হবে। তো যেটা বলি, বই পড়ার সাথে প্রেজেন্টেশনের সাথে কুইজের সাথে একটা সম্পর্ক আছে, এটা জাস্ট খেয়াল রাখবা। হ্যাঁ তো আমাদের আসলে এটা সঠিক উত্তরটা হবে লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামোতেই কুইজ এর জন্য ওয়েবসাইট তৈরি করা অনেকটা ইজি। তো যারা যারা আসলে আমরা একটু গেস করতে প্রবলেম ফেস করতেছি তাদের জন্য বললাম যে লিনিয়ার কাঠামোতে দেওয়া আছে যে প্রেজেন্টেশন, আর ট্রি কাঠামোতে বলা আছে যে ব্যবসায়িক কোনো কাজকর্ম করলে। কুইজ যেটা আমাদের, সেটা তো আসলে ব্যবসায়িক কোনো বিষয় না। কুইজ হচ্ছে লেখাপড়া বিষয়ক একটা অংশ। তো এখানে লেখাপড়া বিষয়ক অংশের জন্য এখানে লেখা আছে প্রেজেন্টেশন। তো প্রেজেন্টেশন মানে হচ্ছে সামনে গিয়ে কথা বলা, উপস্থাপনা করা। আর কুইজটা ওরকমই যে একটা প্রশ্ন করবে, প্রশ্ন উত্তর দেওয়া বা ডিবেটের মতো করা। ডিবেটিং যে ইয়ে আছে, একজনে প্রশ্ন করবে একজন উত্তর দিবে, ওরকম আর কি কুইজের মতো। তো এটা একটু মোটামুটি মানে সামঞ্জস্যপূর্ণ। প্রেজেন্টেশন, বই পড়া, ম্যাগাজিন এগুলো পড়ার সাইটের সাথে আমাদের ওই যে কুইজের একটা সামঞ্জস্য আছে। তো সেই হিসেবে বলতে পারি যে আমাদের এটা লিনিয়ার কাঠামোর মধ্যেই বা আওতার মধ্যেই পড়বে।
তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বাকিরা লিমন, টাবায়েন, স্বপ্ন এটা আমাকে জানাও। এটা আমাদের এই যে লিনিয়ার কাঠামোর মধ্যেই পড়তেছে। কথা কি বুঝছো তোমরা? একটু কষ্ট হয়েছে এটা বুঝতে, আমি জানি, তারপর একটু আমাকে জানাও। টাবায়েন, তারপর হচ্ছে গিয়ে লিমন, স্বপ্ন, ব্যাপারটা বুঝতে পারলা কিনা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো একটু কষ্ট হয়েছে আমি জানি, আসলে এটা একটু মানে একটু আমাদের ডিপলি আলোচনা, তো এই জন্য। যাই হোক, আমরা শুরু করি। প্রথমত আর কি লিখবো? প্রথমত সাজায় লিখতে হবে। হ্যাঁ, আমাদের যেহেতু বলছে কুইজের ব্যাপারটা আর কি। তো উদ্দীপকের চিত্র 1 হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো, আর চিত্র 2 হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, এটা আমরা বলছিলাম প্রথমেই। আর কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য দুটি কাঠামোর মধ্যে লিনিয়ার কাঠামো সবচেয়ে সুবিধাজনক। লিনিয়ার কাঠামো সবচেয়ে সুবিধাজনক। নিচে যুক্তি সহ বিশ্লেষণ করা হলো। এই লাইনটা কিন্তু ফার্স্ট অফ অল লিখতে হবে। আমরা যারা সৃজনশীল লিখি, সৃজনশীল লেখার নিয়ম অনুযায়ী লিখতে হবে, উল্টোপাল্টা লিখলে হবে না। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। প্রথমে নাম লিখতে হবে, চিত্র 1-এর নাম কি, চিত্র 2-এর নাম কি। এরপর আমাদের লিখতে হবে কোনটা বেশি উপযোগী। কুইজ প্রতিযোগিতার জন্য আমাদের অবশ্যই অধিক সুবিধাজনক হচ্ছে লিনিয়ার কাঠামো। তো চলো এবার আমরা সামনে আগাচ্ছি। তো এবার আমরা আলোচনা করতেছি যে লিনিয়ার কাঠামোতে ব্যবহারকারী একটি প্রশ্ন থেকে পরবর্তী প্রশ্নে সহজে যেতে পারে। মানে এটাকে বলা হয় পেজ আর কি। লিনিয়ার কাঠামো যারা ব্যবহার করবে একটি পেজ থেকে পরবর্তী পেজে সহজেই যেতে পারবে, কারণ কি এটা সিকোয়েন্স অনুযায়ী হয়। আর কুইজের প্রশ্নগুলো একটি নির্দিষ্ট ধারায় সাজানো থাকে, যা প্রতিযোগীকে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে যেতে সাহায্য করে। যারা কুইজ প্রতিযোগিতায় অংশ নেবে তারা একটা প্রতিযোগী, মানে ডিবেটিংয়ের মতো। যখন কাউকে প্রশ্ন করা হয় সেই প্রশ্নগুলো একটু জ্ঞান দিয়ে চিন্তা করে উত্তর দেয়, এটা হচ্ছে কুইজের বিষয়। তো আমরা যদি কুইজের প্রশ্নগুলো নির্দিষ্টভাবে সাজিয়ে রাখতে পারি একটা ওয়েবসাইটে, তাহলে আমাদের প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাওয়া খুবই ইজি হবে, বা আমরা প্র্যাকটিস করার সময় অনেকটা ভালো উপকার পাবো। তো এটাই বলতেছে যে কুইজের প্রশ্নগুলো একটি নির্দিষ্ট ধারায় সাজানো থাকে, যা প্রতিযোগীকে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে যেতে সাহায্য করে। মানে কুইজ প্রতিযোগিতায় তাকে একটু সাহায্য করে এই ওয়েবসাইটটি। এটি কুইজ পরিচালকের জন্য প্রশ্ন যোগ করা, সম্পাদন করা বা সরিয়ে দেওয়া সহজ হয়। অর্থাৎ যারা কুইজ পরিচালনা করবে তারা ওয়েবসাইট থেকে বিভিন্ন প্রশ্ন সংযোজন করতে পারবে, বিয়োজন করতে পারবে, সাজাইতে পারবে। মানে প্রয়োজন অনুযায়ী সে ওয়েবসাইটে প্রশ্নগুলোকে মানে রদল বদল করতে পারবে, মানে সহজ হবে আর কি। এছাড়াও ব্যবহারকারীর জন্য কুইজের অগ্রগতি ট্র্যাক করা সহজ। অর্থাৎ যারা যারা এই ওয়েবসাইট ব্যবহার করবে তারা দেখতে পাবে যে কোন স্টুডেন্টটা কুইজ প্রতিযোগিতা কতটুকু এগিয়ে আছে, কার পয়েন্ট কতটুকু, কে কয়টা উত্তর দিতে পারলো, কার কয়টা ভুল হইলো। এগুলো সবই এই ওয়েবসাইটের মধ্যে সুন্দরভাবে লিস্ট আকারে সবাই দেখতে পারবে। যারা ব্যবহার করবে তারা ইজিলি দেখতে পারবে। এতটুকু কথা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। লিমন, তান্নি, স্বপ্ন, একটু আমাকে বলো যে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, আমাকে জানাও। স্বপ্ন শুনতে পাচ্ছ কি? স্বপ্ন তুমি কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। তারপর হচ্ছে লিমন, আমাকে জানাও বুঝতে পারলা কিনা এই অংশটুকু। আচ্ছা, এরপরে কি বলতেছে একটু খেয়াল করো। এবার বলতেছে যে ট্রি কাঠামোতে প্রশ্নগুলো বিভিন্ন বিভাগে বিভক্ত থাকে। খেয়াল রাখবা। হ্যাঁ, ট্রি কাঠামোতে কি হয়? ট্রি কাঠামোতে দেখা যায় প্রশ্নগুলো বিভিন্ন সেক্টরে ভাগ করা, গাছের শাখা পোশাকার মতো। তো এক্ষেত্রে একটু সমস্যা হয়। তো ব্যবহারকারী প্রথমে বিভাগ নির্বাচন করে, তারপর সেই বিভাগের প্রশ্নগুলোর মধ্যে যেতে পারে। অর্থাৎ আমাদের ট্রি কাঠামোর মধ্যে সমস্যাটা কী হয় জানো? প্রশ্নগুলো বিভিন্ন সেক্টরে ভাগ করা। গাছের মধ্যে যেমন প্রধান শাখা আছে, তারপর হচ্ছে উপশাখা আছে, প্রশাখা আছে, এরকম। তো ট্রি কাঠামোতে যদি আমরা কুইজ প্রতিযোগিতার জন্য তৈরি করি, প্ল্যান করি, তাহলে দেখা যাবে কি আমাদের ট্রি কাঠামোতে প্রশ্নগুলো বিভিন্ন ভাগে বিভক্ত, বিভিন্ন বিভাগে বিভক্ত হবে। যেমন গাছের মধ্যে শাখা থাকে, প্রশাখা থাকে। তো ট্রি কাঠামোর মধ্যেও দেখা যাবে শাখা প্রশাখা এরকম কয়েকটা পেজ থাকবে। তো আমরা যদি কুইজের প্রতিযোগিতার প্রশ্নগুলো সেই ওয়েবসাইটে সাজাতে চাই, তাহলে অনেক বিভাগে বিভক্ত হয়ে যাবে, যাতে করে ব্যবহারকারীদের একটু অসুবিধা হবে প্রশ্নগুলো খুঁজে পেতে। কারণ প্রথমে মেইন বিভাগে যেতে হবে, সেই বিভাগ থেকে শাখা কোথায়, প্রশাখা কোথায়, সেগুলো খুঁজতে হবে। তো একটু ঝামেলা। তো এটি কুইজ পরিচালকের জন্য একটু জটিল হতে পারে, কারণ তাকে একাধিক বিভাগ এবং উপবিভাগ তৈরি করতে হবে।
একই সাথে ব্যবহারকারীর জন্য এটি বিভ্রান্তিকর হতে পারে, বিশেষ করে যদি কুইজের বিষয়বস্তু জটিল হয়। অর্থাৎ আমরা যদি ওয়েবসাইটটা ট্রি কাঠামোতে সাজাই কুইজ প্রতিযোগিতার জন্য, তো যারা কুইজ প্রতিযোগিতার প্রশ্ন খুঁজবে তাদেরও খুঁজতে সমস্যা প্রশ্ন, যারা উত্তর করবে তাদেরও একটু বিভ্রান্ত হবে, কারণ কোন প্রশ্ন কোন জায়গায় আসতেছে, কোন উত্তরটা কীরকমভাবে হবে। যারা প্রশ্ন উত্তর করবে তারাও কিন্তু হিমশিম খাবে বা একটু সমস্যার মধ্যে পড়বে। এই হচ্ছে ব্যাপারটা। লিনিয়ার কাঠামোর মধ্যে এরকম কিছু হয় না। লিনিয়ার কাঠামোতে সুন্দরভাবে সাজানো থাকে সিকোয়েন্স অনুযায়ী একটার পর একটা প্রশ্ন, কিন্তু ট্রি কাঠামোর মধ্যে ঝামেলা কি হয় যে একটা প্রশ্নটা কোন বিভাগে আছে সেটাকে খুঁজে বের করতে হয়, সেই বিভাগটা পাওয়ার পর সেই বিভাগের শাখা কোনটা সেটা খুঁজতে হয়, এরপর প্রশাখা কোনটা সেখানে খুঁজতে হয়, মানে অনেক সময় সাপেক্ষ। ট্রি কাঠামোতে একটু সময় লাগে বেশি, তো এই জন্য দেখা যায় যারা ব্যবহার করে ওদের জন্য একটু কষ্টকর হয়, যারা উত্তর করে ওদের জন্য একটু বেশি কষ্ট হয়। এজন্যই ট্রি কাঠামোটা কুইজ প্রতিযোগিতার জন্য উপযোগী না। তান্নি, তারপর হচ্ছে লিমন, স্বপ্ন, আমাকে জানাও বুঝতে পারলা কিনা ব্যাপারটা। বুঝতে পেরেছো? আচ্ছা, লিমনের কোনো রেসপন্স পাইনি এখনো। স্বপ্ন বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। এতটুকু অংশ জি স্যার। আচ্ছা, এটা গেল। তো এখন আমরা যাব লাস্ট অফ অল। প্রথমে তো আমরা বলেছি যে আমাদের যে লিনিয়ার কাঠামোর সুবিধাটা, এরপর হচ্ছে আমরা ট্রি কাঠামোর অসুবিধাটা বললাম। এবার ফাইনালি আমরা একটা সারসংক্ষেপ বলবো যে উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি যে লিনিয়ার কাঠামো কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য অনেক সহজ এবং ব্যবহারকারী বান্ধব বিধায় কুইজ পরিচালনায় লিনিয়ার কাঠামো ব্যবহার করা অনেক সুবিধাজনক, অনেক ইজি, অনেক সহজ। তো এটা হচ্ছে আমাদের মানে সিকিউ প্র্যাকটিসের একটা স্পেশাল প্রশ্ন। আমরা তো আসলে এই যে গুলো প্র্যাকটিস করছি, মানে চিত্রটা গেস করতাম, চিত্রটা কি নাম লিখতাম এবং গঠনটা কি লিখতাম, এটা তো হচ্ছে গণনের জন্য। কিন্তু গহনয়ে কিন্তু এরকম আসে না। গহনয়ে আসে তুলনা। তুলনা বলতে দুই রকম কাঠামো দিয়ে দিবে, বলবে যে এই দুই রকম কাঠামোর মধ্যে কোনটা বেশি সুবিধাজনক, কোনটা অসুবিধাজনক, বা কোন একটা টপিক বলে দিব যে এই টপিকটার জন্য কোন কাঠামোটা সবচেয়ে ব্যবহার উপযোগী। যেমন এখন আমরা পড়তেছি যে কুইজ প্রতিযোগিতার জন্য কোনটা ব্যবহার উপযোগী বেশি। তো এই জন্য আমাদের যখন আমরা একটা টপিক পড়ে ফেলি, সেই টপিকের গণং সমাধান করার পাশাপাশি গহনংগুলো বেশি জোর দিয়ে করতে হবে, কারণ আমাদের গহনংয়ের জন্য 4 নম্বর। গণংটা আমরা ইজিলি পারবো, কারণ গণংয়ের জন্য কি জাস্ট ব্যাখ্যা দিলেই হয়ে যায়, গঠন বৈশিষ্ট্য বললেই হয়ে যায়। কিন্তু গহনংয়ের জন্য কিন্তু এটা হয় না। গহনংয়ে কি করতে হয়, আমাদের তুলনা করতে হয়, ভালো দিক খারাপ দিকগুলো সব লিখে সর্বশেষে ফাইনালি মতামত দিতে হয় যে কোনটা সবচেয়ে বেস্ট, সেটার উত্তরই আমাদের গ্রহণযোগ্য হয়। তো এই হচ্ছে আমাদের পুরো ব্যাখ্যা। তো আশা করি বুঝতে পারছো। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আজকে আমি ক্লাসটা বেশি লং করব না, কারণ কি আমি রুটিন তৈরি করতেছি, এই রুটিনটা এখনও শেষ হয় না পরিপূর্ণভাবে। এই জন্য আমি আজকে বেশি লং করতে পারলাম না। আমি তবে একটা সিকিউ আলোচনা করলাম, যদিও একটু কম হয়ে গেছে আজকে। তো ডোন্ট মাইন্ড, আমি রুটিনটা পুরোপুরি শেষ করি, দেন আমি একটু ফ্রি হই, দেন আমি ফুল স্পিডে আবার ক্লাস নিব ইনশাল্লাহ। আপাতত একটু চাপে আছি, রুটিনটা শেষ করতে হবে এই জন্য। ওকে, তো আজকে আমরা এখানে ক্লাস শেষ করতেছি। তো আমি আবার বললাম একটু কষ্ট করে তোমরা প্রিপারেশন নিও পরীক্ষার, আর তোমরা চেষ্টা করো একটু সিনিয়র জুনিয়র সবাইকে রুটিনটা দেওয়ার জন্য, সবাইকে একটু বইলো পরীক্ষা অংশ নেওয়ার জন্য। পরীক্ষাটা আমাদের 1 এপ্রিল 2026 থেকে ইনশাল্লাহ শুরু হবে। এখন বলো কার কোনো প্রশ্ন আছে কিনা এখানে? আজকে আর কোনো ক্লাস হবে না, আমি রুটিনটা তৈরি করতেছি, একটু ব্যস্ত আছি এই জন্য আজকে এখানেই ক্লাস শেষ। ওকে, আচ্ছা লিমন আর স্বপ্ন কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আশা করি আর তোমাদের প্রশ্ন নাই। এখান পর্যন্তই আমাদের ক্লাস শেষ। নেক্সট ক্লাস অপেক্ষা থেকো, এরপরে আমরা আস্তে আস্তে ফুল স্পিডে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তো সকলকে রুটিনটার কথা বললো আর ক্লাসের কথা বললো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।